জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য ১০০টি আসনে সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সেই সুপারিশের যৌক্তিকতায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তাদের মতে সংসদের নারীদের জন্য সর্বোচ্চ ১০ থেকে ২০টি আসনই সঙ্গত। ১২ ফেব্রুয়ারি বুধবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবিধান সংস্কার কমিশনের প্রদত্ত সুপারিশমালা ও আমাদের বক্তব্য শীর্ষক গোল টেবিল বৈঠকে একথা বলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ফ্রন্টের নেতা শ ও ম আব্দুস সামাদ। এছাড়াও বক্তব্য রাখেন আরো অনেকে। তাহলে ওই যে ২-৪টা দল সেখানে উপস্থিত হলো, সেখানে কোনো একটা জায়গা থেকে ওইসি বানিয়ে আসলো, যে একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে আন্ডার দা ফ্যাসিস্ট কনস্টিটিউশন, মানে শেখ হাসিনার সংবিধানের আন্ডারে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার করব। আপনারা কি বলেন? উপস্থিত ২-৪টা দলের নেতারা বলে জি হুজুর, ইয়েস করেন, বলছে না? তাহলে দায়ী কারা? দায়ী তো তারা যারা সেই ৫ই আগস্ট দুপুরবেলা ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন। আমরা এই বিপ্লবের ফ্রন্ট লাইন যোদ্ধা, সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, রিমান্ডে গেছি, জেলে গেছি, ২২ বার হামলার শিকার হয়েছি, বাট আমরা কেন ওই বৈঠকে থাকলাম না? ছাত্ররা কেন থাকলেন না? তড়িঘড়ি করে সিদ্ধান্ত হলো অন্তর্বর্তীকালীন সরকার হবে। তাদেরকে আর্মির গাড়িতে করে নিয়ে যাওয়া হলো কোথায়? ভারতের এদেশীয় হেডকোয়ার্টার বঙ্গভবনে। বঙ্গভবনের প্রধান মাননীয় মহামান্য প্রেসিডেন্ট, সে কার লোক বলেন তো? ভারতের লোক। বিগত ১৫ বছরে বাংলাদেশের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, বড় বড় পদগুলোতে ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল ছাড়া কোনো ব্যক্তি বসার সুযোগ ছিল? মাননীয় প্রধান উপদেষ্টাকে লিখিত প্রস্তাব দিয়েছি, আমরা অসংখ্যবার বলেছি, কিন্তু আমাদের কোনো প্রস্তাবনা, কোনো সাজেশন এই সরকার আজ পর্যন্ত বাস্তবায়ন করে নাই। আমরা বললাম ২১ জন দিয়ে ২০ কোটি জনগণকে পরিচালনা সম্ভব নয়, এটাকে বাড়ান, এর পরিধি ৫০ সদস্যে উন্নীত করেন। বিপ্লবের পক্ষের শক্তিগুলো থেকে যারা যোগ্য, দক্ষ, দেশ পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে, এরকম ব্যক্তিদের দায়িত্ব দেন। আমরা গণভোটের দাবি জানাই। আমরা বলতে চাই, সংবিধানটা এমন কোন সংবিধান এই জাতি চায় না যে সংবিধান রাত্রে ভোটাধিকার দেয় মানুষকে। এমন কোন সংবিধান চায় না যেখানে 2% জনগণ উপস্থিত হওয়ার পরে ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইন প্রণয়নের জন্য সংসদে বসতে পারে। সুতরাং এমন সংবিধান দরকার যে সংবিধান দেশে নতুন কোন স্বৈরাচারের জন্ম দিবে না। এমন সংবিধান দরকার যে সংবিধান জনগণের বিচার ব্যবস্থাকে জনগণের দুর্গরায় পৌঁছে দেবে। এমন সংবিধান দরকার যে সংবিধান এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করবে। কিন্তু ছেলেরা যদি মন্ত্রী হইতে চাও বাবারা, তাইলে কিন্তু ইলেকশন করে গভর্নমেন্ট। কথাটা ঠিক না? বলেন আপনারা। সারা জীবন কিন্তু বিনা ভোটে তোমরা থাকতে পারবে না। তুমি দল করো, আমি আগেই তোমাদেরকে আমি অভিনন্দন জানাই রাখলাম, করো। কিন্তু যদি মন্ত্রী যারা আছে, উপদেষ্টা, তারাও যদি দলে থাকতে চাও, তাহলে পথ ছেড়ে রাখো। নাকি আপনারা চান তারা সরকার থেকে দল করুন? আমরা কি আবার সেই ফের ফয়লাসে শুরু করি? এটা তো হইতে পারে না। ওই যে সাপ লুডু খেলার মতো। তোমরা আবার সরকারি দল করবা, আবার কিংস পার্টি করবা না। তোমরা বাপের বেটা হয়ে খেতে রাইলে যাও, গরিবের কুড়ে করে যাও। আনুপাতিক খাতে যদি নির্বাচনের ভোটটা যদি নির্ধারিত হয়, জনপ্রতিনিধিত্ব যদি নির্ধারিত হয় আজকে, তাহলে হয় কি, আমরা যেটা বিগত সময় নির্বাচন যেটা দেখলাম, নির্বাচনের আগের দিন আমি নির্বাচন কমিশনারকে বলছিলাম যে আমার নির্বাচন কমিশনার, আগামী নির্বাচন আগের দিন তো ভোট রাত্রে, ভোট ঈদের রাত্র, চাঁদ রাত্র, ভোটের আগের দিন রাত্রকে একসময় বলা হতো সানরাত, সানরাত বলা হতো। সানরাত কিন্তু যে ২০০৮ পর্যন্ত শেষ ছিল, ২০০৮ পরে আর কিন্তু সানরাত্র নাই। ২০০৮ পর্যন্ত ছিল সানরাত্রের একটা মানে পিরিয়ড ছিল, এরপর আর কিন্তু সানরাতের প্রয়োজন হয় নাই। এরপরে কিন্তু ভোটের রাত হয়ে গেছে, এখন আর মানুষের কাছে আর কোনো প্রয়োজন নাই। মানুষের ভোটের যেহেতু প্রয়োজন নাই, সানরাত্রের প্রয়োজন নাই। এবং যে ভোটকে কেন্দ্র করে
রাষ্ট্রীয় সম্পদটা কিভাবে যে নষ্ট হয়, কিভাবে যে অপচয় হয়। এক একজন প্রার্থী, এমনকি যে এক একজন প্রার্থী মানে কোটি টাকা, অন্তত সংবিধানের মধ্যে আছে সর্বোচ্চ 25 লক্ষ টাকা খরচ করবে, অথচ 25 লক্ষ টাকা একজন প্রার্থী একদিনে খরচ করে। একজন প্রার্থী একদিনে খরচ করে 25 লক্ষ টাকা। আর যে সর্বময় যদি খরচ হিসাব করা হয়, এক একজন প্রার্থীর 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা, 25 কোটি, 30 কোটি টাকা। তাহলে এই যে কেন এই টাকাগুলো কেন অপচয় হচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এগুলো নিশ্চয় ওই যে দুর্নীতির কাছে আমরা বিনিয়োগ করতেছি। বলছে যে আমি, যেমন একজন এমপি বলল যে আমি এত কোটি টাকা খরচ করলাম, এটা আমার উঠাতে হবে না, তার মানে নির্বাচনের একটা ব্যবসায়িক পুঁজি।